সরকারি পৃষ্ঠপোষকতায় বিগত 15 বছরে ব্যাংক ও শেয়ার বাজারে লুটপাট চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অর্থনীতিতে নানা সংকট থাকলেও দেশে ব্যবসা করার খরচ কমানো হবে, টাকা ছাপিয়ে সরকার মূল্যস্ফীতির চাপ বাড়াবে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। এদিকে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বিকেলে সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম ERF এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তারা। বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম ERF এর সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে ERF সভাপতি বেসরকারি খাতের প্রভিডেন্ট ফান্ড করমুক্ত করার দাবি জানান। গত কয়েক বছর ধরে উন্নয়ন ব্যয় বাড়ছে না, তাই অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ করে পরিচালন খাতে ব্যয় করা বন্ধ করতে হবে। উন্নয়ন খাতে বরাদ্দ বাড়াতে হবে। সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরের জন্য প্রাইভেট সেক্টর যাতে ব্যাংকিং সেক্টর থেকে লোন না নেয়, সেক্ষেত্রে আমরা পুঁজি বাজারটা স্ট্রেনথেন করতে পারি এবং পুঁজি বাজারে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে তালিকাভুক্ত হয় সেই ব্যাপারে আপনার পদক্ষেপ আশা করছি। বাজেট আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বিগত সময়ে পাচার করা টাকা ফেরত আনতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বন্ধ কলকারখানাগুলো চালুর বিষয়েও সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানান তিনি। বন্ধ শিল্প কারখানা, এটা নিয়ে আমরা চিন্তা করছি, হয়তো কিছু একটা আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা কোনো একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করব। পাচারকৃত অর্থ যেটা, এটা নিয়ে আপনারা জানেন, এটা আমি কাজ শুরু করার পর থেকে এটা নিয়ে খুব জোর দিয়ে আমরা কাজ করছি। ফাস্ট ট্র্যাকে আমরা গত বৃহস্পতিবারও এই বিষয়ে একটা মিটিং করেছি। প্রাক বাজেটে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, গেল 15 বছরে সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংক খাত খালি করা হয়েছে, লুটপাট করা হয়েছে শেয়ার বাজারে। বর্তমান সরকার দেশে ব্যবসা পরিচালনার খরচ কমানো সহ আর্থিক খাতের সব জটিলতা দূর করতে কাজ করছে। আজকে বাংলাদেশ যেখানে যে গর্তের মধ্যে আমরা পড়েছি, এটার মূল কারণ হচ্ছে একটা পৃষ্ঠপোষকতার রাজনীতির মাধ্যমে কিছু লোকের কাছে দেশের অর্থনীতি তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। এখন দেশের অর্থনীতি যখন কিছু লোকের হাতে নিয়ন্ত্রিত হয়, এটা অর্থনীতির মধ্যে থাকে না, এটা তখন রাজনৈতিক প্রভাবের মধ্যে যায়। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে দিচ্ছে এমন খবর ঠিক নয় বলেও জানান অর্থমন্ত্রী ও গভর্নর। আমরা প্রাইভেট সেক্টর যাতে ক্রাউড আউট না হয়, যাতে টাকা ছাপিয়ে হাই পাওয়ার মানি আমাদেরকে ইনফ্লেশনারি সিচুয়েশন সৃষ্টি করতে না হয়, এই জায়গাটা আমরা থাকার চেষ্টা করতেছি। আমাদের পুরো ইকোনমিক পলিসির ওয়ান অফ দ্য মেজর গাইডলাইন এন্ড প্রিন্সিপাল হচ্ছে এটা। তো সুতরাং এখানে এই ধরনের একটা রং ইনফরমেশন আসলে যে হয়, তাহলে এটা আমাদের একটা নির্বাচিত সরকারের প্রতিশ্রুতির সাথে এটা সাংঘর্ষিক হয়ে যায়। এই জন্য কথাটা ক্লারিফাই করছেন। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও বার্তা প্রধানদের সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সুশান্ত সিনহা, 71, ঢাকা। জুলাই সনদের প্রতিটি দফা সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি শুধু রাজনৈতিক নয়, এটি দেশ ও জনগণের সাথে করা চুক্তি। সকালে বিয়াম ফাউন্ডেশনের 3য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে চায় বলে জানান প্রধানমন্ত্রী। শফিকুল হকের প্রতিবেদন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি বেসরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে বিয়াম ফাউন্ডেশন। শনিবার রাজধানীর নিউ ইস্কাটনে প্রতিষ্ঠানটির 3য় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফাউন্ডেশনের কার্যক্রম ঘুরে দেখেন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে সরকার প্রধান জানান, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। আপনারা যে দায়িত্ব পালন করেন তা কেবল নথিপত্র পরিচালনা বা প্রশাসনিক তদারকির মধ্যেই সীমাবদ্ধ নয়। অবশ্যই একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন সেই মূল চালিকা শক্তি। তিনি জানান, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন তারা জবাবদিহিমূলক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায়। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার
নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। এ সময় তাগিদ দেন আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে জনমুখী হওয়ার, জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেন সরকার প্রধান। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতাই সরকারের সাফল্যের অন্যতম ভিত্তি। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এই সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে উন্নয়নের সফল সমাজের প্রতিটি স্তরে ধীরে ধীরে পৌঁছবে। বৈষম্য আসবে, এক পর্যায়ে ইনশাল্লাহ থাকবে না। শফিকুল হক, ৭১, ঢাকা। আপনাদের সকলকে ধন্যবাদ। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে, জামাত আমিরের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের আগে থেকেই দলটি রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও মহান মে দিবস উপলক্ষে কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এই উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। শুভেচ্ছা জানাচ্ছি। সাফল্যমণ্ডিত করার জন্য সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অতীতের ধারাবাহিকতায় এবছরও শ্রমিক দল যথাযথভাবে মে দিবসের সমাবেশ করবে। সফল আয়োজন নিশ্চিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। মহিমান্বিত এই দিবসটি সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য শ্রমিক দল ইতিমধ্যে তারা নানা কর্মসূচি গ্রহণ করেছেন। এ সময় জামায়াত আমিরের বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, ভোটের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করেছে জামায়াত। তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। বিভেদ সৃষ্টি ও ধোঁয়াশা তৈরির অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, আবারও ফ্যাসিবাদী শাসনের পথ তৈরির চেষ্টা করছে জামায়াত। আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। ও সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। ছাত্র রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরির পেছনে একটি চক্র কাজ করছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। আমরা এবারও দেখব যে জনগণ এগুলোকে প্রতিরোধ করবে এবং তাদেরকে পরিহার করবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এবার রাজপথে সরব জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশ থেকে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরবেন না তারা। সমাবেশে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, গণভোটের রায় মেনে না নেওয়া পর্যন্ত সংসদের ভেতরে ও বাইরে লড়াই চলবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নে সারা দেশের জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। সকাল 10টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতে থাকেন শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। কানায় কানায় ভরে যায় সমাবেশ স্থল। ব্যানার ফেস্টুনে একটাই দাবি, গণভোটের গণরায় ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন। গণভোট যেই ভোট আমাদের জনগণের রায়ে। এ সময় শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে জুলাইকে ভুলে গেছে। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচনের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও গণরায় বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তার বিভ্রান্তিকর কথা বলছেন, আমরা অক্ষরে অক্ষরে মানব। তাই যদি মানেন তাহলে কেন বলছেন নোট অফ ডিসেন্ট? হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন, কিন্তু যখনই তারা বৈতরণী পার হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন।
আমাদের বিরোধী দলীয় নেতাদের সাথে বসেন, তাদের সাথে বসে জাতিকে এগুলি থেকে কিভাবে মুক্তি দেবেন সেটাই চিন্তা করেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ দাবি করেন, মাত্র 2 মাসেই বিএনপি সরকার অজনপ্রিয় হয়ে পড়েছে। এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে, তার অবস্থান কি হবে। সমাবেশে যোগ দিয়ে বিরোধী দলীয় নেতা হুঁশিয়ারি দেন, শত চেষ্টা করেও বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না। জনগণের বিপক্ষে গেলে জুলাই প্রতি বছর ফিরে আসবে বলেও সতর্ক করেন তিনি। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। মনে রাখবেন, জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতার সমালোচনাও করেন জামায়াত আমির। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সরিগুড়া আমরা এটা দেখতে চাই না। জুলাই গণঅভ্যুত্থানের পর শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে কোনো রাজনৈতিক দলের বড় কোনো সমাবেশ এটি। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জামায়াতে ইসলামী তথা 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। এখন দেখার বিষয়, আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে সরকারকে কতটা চাপে রাখতে পারেন তারা। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে ঋণের বোঝা বাড়ার শঙ্কা নেই দাবি করে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, ফ্যামিলি কার্ড প্রদানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি হবে না। শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে তিনি কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, বাজেটে সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বর্তমান সরকারের সাহসী উদ্যোগ। রিপোর্ট সুমনা সুমির। বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রাধিকার বিষয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই ছায়া সংসদ বিতর্কের আয়োজন। এতে সরকারি দল তিতুমির কলেজ ও বিরোধী দল উত্তরা ইউনিভার্সিটি বিতার্কিকরা পক্ষে বিপক্ষে নানা তথ্য উপাত্ত ও যুক্তি তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগের সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনেক অনিয়ম হয়েছে। ফ্যামিলি কার্ড প্রদানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি হবে না বলে আশ্বস্ত করেন তিনি। চেষ্টা করব যে সবাই মিলে একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ার জন্য, এবং কেবলমাত্র বাজেট এলোকেশন দিয়েই আমাদের হবে না। এই বাজেটে যেটা এলোকেশনটা হচ্ছে সেটা যেন প্রপারলি ডিস্ট্রিবিউট হয়, সেই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই সতর্কতা থাকতে হবে। সঞ্চালকের বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ ইতিবাচক। সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু এই যে সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে সেটি বাস্তবায়ন করতে মনে হয় যে সরকারের খুব বেশি বেগ পেতে হবে না। সরকারি দলের অকাট্য যুক্তিতে বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রাধিকারী প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে পারে, এই প্রস্তাবের পক্ষেই হ্যাঁ জয়যুক্ত হয়। এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। সুমনা সুমি, 71, ঢাকা। জাতীয় সংসদ ভবন সহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে এই নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সেই সাথে বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। মহিম ইসানের প্রতিবেদন। জাতীয় সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। ডিআইজি কামরুল আহসানের স্বাক্ষর করা দাপ্তরিক চিঠির মাধ্যমে বৃহস্পতিবার সতর্কতা জারি করা হয়। পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরীণ ওই চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে জানা গেছে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তি নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। তারা বিভিন্ন স্পর্শকাতর স্থানে সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। চিঠিতে আরও বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মুহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের সাথে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং, আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব।
আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারবো। হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে জাতীয় সংসদ, পুলিশ ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো। এর প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সব ইউনিটকে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা, নজরদারি বৃদ্ধি ও গোয়েন্দা তথ্যের সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। কেপিআই প্রোটেকশনের মূল দায়িত্ব হচ্ছে আমাদের প্রোটেকশন একটা ডিভিশন আছে, তারাই কাজগুলো করে থাকে, আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। তো এটা নিয়মিত অংশ হিসেবে তারা যে সকল কার্যক্রম করবে, বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। এই সতর্কতা সিআইডি, এসবি, সিটিটিসি সহ পুলিশের প্রধান ইউনিট ও জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। মুহিম মিজান, ৭১, ঢাকা। দেশে গত ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময় সবচেয়ে বেশি চট্টগ্রামে মারা গেছে ৫ শিশু। এছাড়া ঢাকায় ৩, সিলেটে ২ ও রাজশাহীতে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১,০৫৮ জন। এর মধ্যে ২২৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়। এ নিয়ে মোট হাম উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২০,৪৭৫ জন। সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন হাসপাতালে আইসিইউ সহ দামি যন্ত্রপাতি ব্যবহারের আগেই বিকল হওয়ার পথে। জনবল সংকটে এসব যন্ত্রপাতি চালু করা যায়নি। ৭১ টেলিভিশনে এ নিয়ে প্রতিবেদন প্রচারের পর নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, অপরিকল্পিত এসব কেনাকাটায় সরকারের হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। বাক্সবন্দি এসব যন্ত্রপাতি দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হিমেল মাহবুবের প্রতিবেদন। দেশের স্বাস্থ্যসেবায় অন্যতম বড় সংকট যখন আইসিইউ সেবা, তখন সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে আইসিইউ এর যন্ত্রপাতি। ৭১ টেলিভিশনে এ নিয়ে সংবাদ প্রচারের পর টনক নড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। এগুলো কমপ্লিটলি নন ফাংশনিং হয়েছে, এরকম প্রায় ১৩ থেকে ১৭টা হসপিটালে, যেটা একটা প্রজেক্টের আওতায় রান করছিল, কিন্তু এখন সেখানে ম্যান পাওয়ার নাই, ফান্ডিং নাই, কিন্তু ওরা জিনিসগুলো রেখে চলে গেছে। শুধু আইসিইউ সরঞ্জাম নয়, প্রয়োজন ছাড়া দামি যন্ত্রপাতি কেনা, যন্ত্র না দিয়ে খালি বাক্স দেয়া স্বাস্থ্য খাতের নতুন কিছু নয়। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। এর মধ্যে আমরা অনেকগুলি আইসিইউ, যেগুলি আপনি মেনশন করেছেন, পড়েছিল, আমরা যতগুলি চালু করা সম্ভব হয়েছে, রাজশাহী, মানিকগঞ্জ বা আমাদের মা ও শিশু ক্লিনিক, শিশু হাসপাতাল, তারপর আমাদের ওই যে আপনার ইনফেকশাস ডিজিজের হাসপাতাল, সকল আইসিইউগুলো কিন্তু আমরা চালু করে ফেলেছি। অপরিকল্পিতভাবে বিল্ডিং হয়েছে, অপরিকল্পিতভাবে মেশিন কিনা হয়েছে, মেশিনের স্পেসিফিকেশন দুর্বল রাখা হয়েছে, এগুলি আমরা সব দেখতেছি। এসব যন্ত্রপাতি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। সক্ষমতা নাই, যন্ত্রপাতি কেনা হয়েছে, ইভেন এগুলো চালানোর মতো ওখানে ইনফ্রাস্ট্রাকচার নাই, কিন্তু যন্ত্রপাতিগুলো সেখানে পৌঁছে গেছে। আপনাদেরই ৭১-এর রিপোর্টিংয়ে এটা আসছে, তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে সেটার ব্যাপারে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কোটি কোটি টাকা যন্ত্রপাতি পড়ে থাকায় সরকারের একদিকে যেমন অপচয় হচ্ছে, অন্যদিকে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।